নমস্কার, ওল্ড ট্র্যাফোর্ড থেকে আবার দেখুন কি বলি বলুন তো, কি বলি আপনাদেরকে। এটাই বলতে হবে যে ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনটা একটা ওই সুতোর মতন থিন থ্রেডে দাঁড়িয়ে আছে। আমি 10%-এর বেশি সুযোগ কিন্তু দিতে পারছি না। অস্ট্রেলিয়ার ওই লর্ডসের ম্যাচটা 28 তারিখে ডু অর ডাই। অস্ট্রেলিয়াকে হারানোটা প্রথম কথা একটা বিরাট কঠিন কাজ। দ্বিতীয় কথা, এটা আমি বলতে বাধ্য যে যে খেলা আমরা সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেখলাম, সেই খেলা যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে তাহলে কিন্তু ক্যাম্পেইন ইজ অল বাট ওভার। ভারতীয় উইমেন্স ক্রিকেটের জন্য এটা একটা বড় ব্লো হয়ে যাবে। আমরা যদি সাউথ আফ্রিকা খেলাটা দেখি বা মন দিয়ে পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারবো মাল্টিপল টাইমস কিন্তু ভারত খেলাটা জিতে যাওয়ার জায়গায় চলে যায়। আপনারা প্রথম থেকে দেখুন, 2 ওভার 4 বলে 30 রান, কোনো উইকেট যায়নি। সেখানে আপনার বেস্ট ব্যাটার স্মৃতি মান্ধানা হঠাৎ ডিসাইড করলেন তিনি লেগ স্টাম্পে সরে গিয়ে চিকি একটা শট খেলতে গিয়ে মিডল স্টাম্প বোল্ড হলেন। কেন? আমরা যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করি কেন, মানে আপনি কিভাবে ওই শটটা খেলেন বা ওই শটটা খেলে আপনি বোল্ড হন, অন হোয়াট বেসিস, কি করে আপনি ওই শটটা খেলতে পারেন? শেফালি ভার্মার আউটটা নিয়ে আমার কিছু বলার নেই, কারণ দ্য বাউন্সার ওয়াজ আ গ্রেট বল। তারপর আপনি জেমি রড্রিক্স দেখুন, পুরো টুর্নামেন্ট কমপ্লিটলি ইনকনসিস্টেন্ট, লিডিং এজ, ব্যাক টু দ্য বোলার নাডিন ডিক্লার্ক আউট। তারপর যদি আপনি হারমনপ্রীত কৌর দেখেন, আপনি পুরো টুর্নামেন্টে না স্ট্রাইক রেট না কিছু। আপনি দীপ্তি শর্মা দেখেন, আবারও সেই একই জিনিস দেখবেন, ইউ গট আ স্টার্ট, আপনি কনভার্ট করলেন না। আপনি যদি রিচা ঘোষের ক্ষেত্র দেখেন, এবং এখানে আমি টিম ম্যানেজমেন্টের কথা বলবো, আমরা প্রেস কনফারেন্সে হারমনপ্রীত কৌর আমাদেরকে বললেন যে রিচা ঘোষকে কিছু এক্সট্রা বল দেওয়ার জন্য আমরা ইংল্যান্ডের ওই ওয়ার্ম আপ ম্যাচটাতে তুলেছিলাম, উনি 66 করলেন। আমরা পাকিস্তানের বিরুদ্ধে দেখলাম প্রথম 8 বলে উনি 8 করলেন, তারপরে 4 বলে 18, অর্থাৎ কয়েকটা বল লাগছে। কেন দীপ্তি শর্মাকে রিচা ঘোষের আগে পাঠানো হচ্ছে 12-13 ওভারে, 13 ওভারে? 7-8 ওভারও রিচা ঘোষ খেলবেন না। দীপ্তি শর্মা তো একই রকম ব্যাটিং করবেন, সেটা তো আমরা জানি। তাহলে দীপ্তি শর্মা পরে নয় কেন? তাকে এগিয়ে দিয়ে রিচা ঘোষকে ওই 4 ওভার দেয়া, অর্থাৎ প্রথম বল থেকে মারতে শুরু করো, রোজ হবে না, আজ হয়নি। এবং রিচা ঘোষই আপনার একমাত্র এক্স ফ্যাক্টর প্লেয়ার যিনি শেষ করতে পারেন। সো রিচা ঘোষ আউট হওয়াতে আমাদের যে স্কোর 170 হওয়ার কথা, সেই স্কোরটা গিয়ে 158 থেমে গেল। কয়েকটা জিনিস ভাবুন, আপনি পাওয়ার প্লেতে 59 করেছেন, 59, অর্থাৎ লাস্ট 14 ওভারে আপনি 100 রানও করতে পারেননি। আপনি প্রথম 10 ওভারে 82 করেছেন, আপনি ডাবলও করতে পারেননি। চলুন সব ছেড়ে দিলাম, বোলিংটা দেখুন। সাউথ আফ্রিকা পাওয়ার প্লেতে 25 রান 2 উইকেট, সেখান থেকে আপনি 10-এর ওপর আস্কিং রেট উঠে গেছে, 11-এর কাছাকাছি চলে গেছে, সেখান থেকে আপনি ম্যাচটা রাখতে পারলেন না। রাধা যাদব ইন্ডিয়ার বেস্ট ফিল্ডার, ওয়ার্ল্ডের অন্যতম বেস্ট ফিল্ডার, সে পরপর ডলি ফেলে দিল। সাউথ আফ্রিকা একটা ক্যাচও ড্রপ করেনি, আমরা 3-3টে ক্যাচ ছেড়ে দিলাম। আমাদের বোলাররা, দীপ্তি শর্মা রাউন্ড দ্য উইকেট যাচ্ছেন, এটা তো বেসিক যে লং অফ ফিল্ডার ওয়াইড যাবে, তিনি ঘুরে দেখছেন ফাইনার দাঁড়িয়ে আছে, তিনি এরম করে হাত দেখাচ্ছেন। এরকম কতগুলো ইনস্ট্যান্স আপনাদেরকে দিই বলুন তো? সব মিলিয়ে খুব ডিসঅ্যাপয়েন্টিং, জানেন তো, খুব আপসেটিং একটা খেলা। কারণ ভারত এমন মাল্টিপল সুযোগ তৈরি করে নিয়েছিল যেখান থেকে খেলাটা ক্লোজ করে দেওয়া যেত। ক্রাঞ্চ মোমেন্টগুলো জিততে পারা উচিত ছিল, আমরা একটা ক্রাঞ্চ মোমেন্টও জিতলাম না। 2টো পাওয়ার প্লে আমরা জিতলাম, সাউথ আফ্রিকা বাকি খেলাটা নেল করে দিয়ে চলে গেল। এবং এখান থেকে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, আমি 10%-এর বেশি সুযোগ দিচ্ছি না। অস্ট্রেলিয়াকে হারানো শুধু নয়, সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচ কিন্তু নেদারল্যান্ডসের এগেনস্টে তারা নেট রান রেট ঠিক করে নেবে। আমরা এনিওয়ে সেটা তো ভুলে যান, আপাতত প্রথমে বাংলাদেশকে হারান, বড়োভাবে হারান, তারপরে অস্ট্রেলিয়ার খেলাটার সম্বন্ধে ভাবুন। অস্ট্রেলিয়াকে হারান, তারপর নেট রান রেট ভাবা যাবে। ক্যান উই বিট অস্ট্রেলিয়া অ্যাটলিস্ট লর্ডসে? ভাবতে পারছেন ওই ম্যাচে কতটা প্রেশার থাকবে ভারতের ওপরে? আজকে সাউথ আফ্রিকার ওপরে পাহাড় পরিমাণ চাপ ছিল, হেরে গেলে বিদায়, সেটা থাকবে ভারতের ওপরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আমরা পারবো কি না পারবো আমরা জানি না, বাট অ্যাট দিস পয়েন্ট ইন টাইম, লাইক আই সেড, আমি 10-15% সুযোগ দিচ্ছি। ওল্ড ট্র্যাফোর্ড থেকে তৃষা আর স্নেহাশিসের সাথে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।